হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি সুমাইজা চলে এসেছি তোমাদের মাঝে। আজকে তোমাদের একটি মজার গল্প শোনাবো যা আমার সাথে ঘটেছে এবং তোমরা আমার আগের ভিডিওতে সকলে আমার ফোন নাম্বার চেয়েছো। তো বন্ধুরা, আজকে আমার নাম্বারটি আমার এই গল্পতে দিয়ে দেব, এজন্য অবশ্যই প্রকল্পটি তোমাদেরকে শুনতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সকলে নক করবে, আমি তোমাদের সাথে কথা বলবো। আমার একা একা সময় কাটে না, তাই আমি তোমাদের সাথে রাতের সময় কাটাবো। আমাকে সবাই 12টার পর কল দিবা, আমি তোমাদের সাথে অনেক আনন্দ করব। আর আজকে আমরা যে গল্পটি শুরু করতে যাচ্ছি সেটা আমার জীবনের সাথে ঘটে গেছে এমন একটি গল্প। আমি গল্পটি আমার কল্পনাতে রয়ে গেছে, কেমন দিন হয়তো আর কোনোদিন আসবে না। আজকে এই গল্পটি শুনলে তোমাদের হয়তো দাঁড়িয়ে যাবে এবং হাতের কাজ করতে ইচ্ছা হবে। তাই তোমরা এখনই সবার কানে হেডফোন গুঁজে নাও এবং আমার সাথে ঘটে যাওয়া একটি রোমান্টিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আজকের গল্পটি তোমাদের যদি কারো ভালো না লাগে, আমি 100 গ্যারান্টি দিচ্ছি তোমাদের এমবির টাকা ফেরত দেব। তোমরা তোমাদের কমেন্ট বক্সে নাম্বারটি দিয়ে যাবে, আমি টাকা পাঠিয়ে দেব। প্রবন্ধ রচনা শুরু করা যাক। বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। যেসব মহিলাদের বাচ্চা হতো না তাদের জন্য ঔষধ তৈরি করত, কিন্তু যে ঘরের মহিলাদেরকে নিয়ে যেত সেই ঘরে একমাত্র আমি আর তার চাকরানী ছাড়া আর কেউ যেতে পারত না। কিন্তু আমার যখন বিয়ে হল তখন কোনো বাচ্চা হল না। আমি বললাম, না, আমার জন্য ওষুধ তৈরি করে দাও। না, খুব কঠিনভাবে বারণ করে দিল। আর একদিন আমি তার চাকরানীকে বললাম আমার সাহায্য করতে। সেদিন চাকরানী নিজের মুখ লুকিয়ে মায়ের ঘরে গেল না, তাকে জিজ্ঞাসা করল যে তুমি মুখ চাপা দিয়েছ কেন? সে বলতে লাগল যে আমার মুখ খারাপ হয়ে গেছে। তার পরের দিন শিব ঠাকুরের জায়গায় আমি মায়ের সেই ঘরে গেলাম, আর এরপর যে ঘটনাটা আমি দেখলাম সেটা দেখে প্রায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল। আমি আসলে এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না, আর আমার সাথে যে রকম একটি ঘটনা ঘটবে আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি। বন্ধুরা, চলো তোমাদেরকে বলা যাক আমার সাথে সেদিন কি ঘটনা ঘটেছিল। আমার মায়ের নাম সনম, সে তার সময় সবথেকে বেশি পড়ালেখা করা মহিলা ছিল। আর গ্রামের মধ্যে প্রথম এমন মেয়ে ছিল যে কিনা ডাক্তার হয়েছিল। কিন্তু তার পড়াশোনা পুরো হয়নি, কারণ তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছিল। সোনাইটা তখন ভেঙে পড়ে। আমি কখনো ভাবতে পারিনি সে আমাকে ছেড়ে ভাবে চলে যাবে এবং আমাকে অসহায় বানিয়ে সেই দুনিয়া থেকে চলে গেল। এরপরে আমার মানা বাচ্চা হওয়া মহিলাদের চিকিৎসা করতে লাগল, আর এভাবেই একদিন তার বিয়ে আমার বাবার সাথে হল। একজনের মুখে শোনা যায় সে নাকি অনেক ভালো চিকিৎসা করত। সে যে কোনো চিকিৎসা করতে পারত। আর তারপরে আমি এই দুনিয়াতে এলাম, আর এখন আমার বিয়ের বয়স হয়েছে। আমার বয়স প্রায় 1-8 বছর। দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দর। আমার মা ঘরের মধ্যেই মহিলাদের চিকিৎসা করতে। মহিলারই চিকিৎসা করতে তার বাড়িতে বাচ্চা নিশ্চিতভাবেই হতো। না পড়ালেখা করা মহিলা ছিল, কিন্তু একটা ঘটনা খুব অদ্ভুত লাগল, আর তা হলো কেন আলাদা করে ঘর বানিয়ে রেখেছিল। না, যেখানে এসে সব মহিলাদের চিকিৎসা করত। আমার 1-8 বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি ওই ঘরটা খুলে দেখি নিজের ভিতরে কি আছে। আমার অনেকটাই জানার আগ্রহ ছিল আসলে ওই ঘরেতেই কি রাখা রয়েছে। ঘটে সব সময় বন্ধ করে রাখা হতো, সে থেকে আমার অনেক জানার কৌতূহল জাগে যে ওর ঘরে কি কাজ চলে, আমি তা দেখব। তো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 017536 এবং বাদবাকি নাম্বারগুলো গল্পের মাঝখানে এবং কি শেষে বলে দেয়া হবে, তাই এজন্য গল্পটি শুনতে হবে। তোমরা ছাড়া আমার সাথে কথা বলতে পারো, এখন মজা করতে পারো। তো বন্ধুরা, চলো আবার গল্প যাওয়া যাক। ওখানে শুধুমাত্র আমার মা আর তার চাকরানী যেতে পারত। তার মায়ের মতোই ছিল সে, আমার মায়ের সুখ দুঃখের সাথী ছিল। আমার মা বিয়ের আগে থেকেই তাকে জানত, আর এখন তো তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু একটা ঘটনা অদ্ভুত ছিল, সেটা হলো যে মাঝেমধ্যেই তাসের ঘর থেকে আওয়াজ আসত। আওয়াজ শুনে যেন মনে হতো কোনো মহিলার সন্তান। আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম যে ঘরের থেকে এমন করা হয়, আমাদের থেকে জানা অনেক কৌতূহল হয়ে ওঠে। মনীষী সময়, কিন্তু এখানে তো মহিলার কোনো সন্তান জন্ম হতো না, তাহলে সে যেন আওয়াজ কেন আসল? আমি ঘরে যাওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মা কখনো আমাকে ভেতরে নিয়ে যায়নি, আর আমার বাবাকে নিয়ে যেত না ঘরে। আমার বাবার মুখ তো আমার মাথা দিয়ে বন্ধ করে রেখেছিল, কেননা আমাদের ঘরে অনেক টাকা আসছে। একটা পেশেন্টকে দেখত আর কয়েক হাজার টাকা নিত, আর যখন তারা জানতে পারে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে তখন তারা মিষ্টি কাপড় সব কিছু নিয়ে আসত আমাদের জন্য। প্রতি সপ্তাহের এই রকম জিনিসপত্র আসতে থাকতে আমার ওজন বেড়ে গিয়েছিল। বাবা বলতেছে, অডি, এ দেখ কি করে এত ভারী শরীর হয়ে গেছে, ওকে তো কেউ বিয়ে করবে না। বাবা জান আমাকে নিয়ে চিন্তিত হয়ে গেলেন। আমি তাকে বললাম মোট হয়েছে, তাই বলে কি খাওয়া বাদ দিয়ে দিতে হবে?
বাবা এই কথাটা মজা করে বলতো, আমার খুব ইচ্ছা ছিল আমি বলতাম যে এটা তো ভালো, আমার বিয়ে করিয়ে দাও, হ্যাঁ আমাকে বিয়ে দিয়ে দাও, ব্যাস আমার মাথাটা সঙ্গে সঙ্গে বিয়ের দিকে ঘুরে গিয়েছিল। মা একটা ভালো সম্বন্ধ দেখে আমার বিয়ে দিয়ে দিল। আমার বর ভালো ছিল, কিন্তু হোয়াটসঅ্যাপের বাকি নাম্বারগুলো হলো 633, আর বাকি যে নাম্বারগুলো রয়েছে এগুলা গল্পের শেষে বলে দেয়া হবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজ করতে পারেন। মা বাবাকে নিয়ে খুব মজা করতে খুব ভাল ছিল। কখনো কখনো বাবার বাড়ি আসতাম, তখন বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত। আর মায়ের সারা জীবন মায়ের সাথে কাটিয়ে দিল, নিজে 4টে মেয়ের বিয়ে ও সে এই চাকরির পয়সাতেই দিয়েছিল, আর নিজের বাবা নিয়েছিল, কিন্তু আমি জানি না যে তারা কি এমন চিকিৎসা করত। আমার মা এত বড় জিনিস কিনে এনেছিল, অনেক দামি, মনে হচ্ছিল এটা মায়ের ঘরের বাইরে পড়েছিল। কেননা ওটা কি ভেতরে নিয়ে যাওয়ার জন্য লোকের প্রয়োজন ছিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি? মা বলেছিল যে এটা মেডিকেলের ডাক্তারদের একটা জিনিস। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই জিনিস দিয়ে কি করবে? তুমি তো চিকিৎসা করে অপারেশন তো করো না। কিন্তু মা বলল যে এই জিনিসটা আমার ভীষণ দরকার, আমাদের কাজটা আরও দ্বিগুণ হারে ভালোভাবে হতে পারবে। এই জিনিসের জন্য আমি বললাম যে তুমি এত পয়সা রোজগার করে কি করবে? অনেক তো করলেন, এবার তুমি একটু আরাম করো। মা বলতে লাগল, পয়সা ছাড়া জীবন কি হয়? টাকা পয়সা সব মাথা ছাড়া, কেউ কাউকে চেনে না। কথাটা শোনো সত্যি। পয়সা তো এমন জিনিস যেটা প্রতিদিন প্রয়োজন হয়। আমার শ্বশুর বাড়িতে আনন্দের যা এর বাচ্চা হচ্ছিল না, সেই ব্যাপারে যখন আমি জানতে পারলাম, আমি বললাম যে আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করে বেড়াচ্ছে, তোমারও করে দেবে, কিন্তু চিকিৎসা খুব দামি, চিকিৎসায় অনেক খরচ হয়। আমাদের থেকে তো পয়সা নিও না। আমরা তো তোমাদের আশীর্বাদে, আমরা তো তোমাদের সম্পর্কে কেউ হই, যখন কিনা সে আমাদের কেউ ছিল না, সে তো ছিল দুঃসম্পর্কের। আমায় মন্দির যা ছিল, কিন্তু আমার শাশুড়ি বলেছিল যে তোমার মাকে বলো যে এর চিকিৎসা ফ্রিতে করে দিতে, কেননা মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার তো। আর এখন ব্যাপারটা আমার শ্বশুরবাড়ি হয়ে গিয়েছিল, কারণ এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে কোনো কথা বলেছিল, আমাকে কোনো কাজ করতে বলেছিল। আমি যখন মাকে বললাম, তখন মা বলল যে তুমি কি পাগল হয়ে গেছো? জানো কত পয়সা লাগে এই চিকিৎসার? আমি মাকে বললাম যে কোনো ব্যাপারে পয়সা লাগে, শুধুমাত্র ওষুধ দিতে হয়, তো চুপ করে দিয়ে দাও। তোমার মামারটা দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, সে সব কিছুতেই টাকা খোঁজে। এটা তো আমার মানিজ্যতের প্রশ্ন এখানে। তুমি কেন আমার শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নেবে? এখানে তো আমরা একটা মানের বিষয় আছে, তুমি তো সেটা বুঝতে পারছ না। মা অদ্ভুত একটা কথা মা আমাকে বলল, এভাবে ও কিন্তু তোমার ইজ্জত খারাপ হতে পারে। আমি বললাম, তার মানে কেন খারাপ হবে? মানিক চোখ যদি তার চিকিৎসা করি আর তা যদি কোনো লাভ না হয়? তখন আমি বললাম, না, তুমি চার্জার এখনও পর্যন্ত চিকিৎসা করেছে, তারা প্রত্যেকেই তোলা পেয়েছে, তাহলে আমার শ্বশুরবাড়ি আত্মীয় কেন লাভ হবে না? আমি অনেক কষ্ট করে মাকে রাজি করালাম। সে আমার কথায় রাজি হয়ে গেল। সে ফ্রিতে চিকিৎসা করাবে। আমার বাবা ও বলল যে মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপার। আমার মা আমাকে বলল, তার এটাও বলল, আর কখনো আমার সাথে এই ব্যাপারে কথা বলতে যেও না। যদি তুমি নিজের পেছনে নিয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসতে থাকো, তো আমি একদম চিকিৎসা করব না। আমি বললে আমার মা বকল। বাবা যখন বলল, মা রাজি হয়ে গেল চিকিৎসা করতে। আমি বাবাকে বললাম, না তো আমার কোনো পরোয়া করে না। বাবা বলল যে রাত্রি লোকের চিকিৎসা করে করে পাগল হয়ে গেছে, সব সময় ওই ঘরে ঢুকে থাকে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কখনো ওই ঘুমিয়ে গেছ? বাবা তখন বলতে লাগল, যখন ওই ঘরটা তৈরি হচ্ছিল তখন আমি গিয়েছিলাম, তারপর থেকে আর যায়নি, কিছুই নেই ওই ঘরে। শুধুমাত্র এই ডাক্তারের জিনিসপত্র আছে, ওখানে একটা টেবিল আছে আর 2-4টা আলমারি আছে। কিন্তু যদি ঘটনাটা এটাই হয়, তাহলে মা সেখানে কাউকে যেতে দেয় না। আজকে আমার জানতে হবে ওই কি আছে, এটা আমি জানব। কেন মা আমাকে ওইভাবে ঢুকতে দেয় না? আজকে তোমাকে জানতেই হবে। কেন আমার নন্দের জায়ের চিকিৎসা হয়ে গেল? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাকে কোথায় বসেছিল? আমাকে বলল যে ঘরের ডাইনিং রুমে বসিয়েছিল। আমি বললাম যে তোমাকে ঘরে নিয়ে যায়নি। সে বলল যে না, আমাকে তো কোনো ঘরে নিয়ে যায়নি। 2-4টে টেস্ট করালে আর তারপর চিকিৎসা শুরু করল, ওষুধ লিখে দিয়ে দিল, বলল যে যদি কপালে থাকে তাহলে বাচ্চা হবে, না হলে এর কোনো চিকিৎসা নেই। আমি অবাক হয়ে গেলাম, আমার মা সারা দুনিয়ার চিকিৎসা করছে, আর এটা হতেই পারে না। আমার মা পুরো দুনিয়াকে বলে বেরিয়েছে যে এই চিকিৎসা, এটা হতেই পারে না যে বাচ্চা হবে না, তবেই তো লোকেরা 9-0 লাখ টাকা খরচা করে। এখন যখন টাকা পাচ্ছে না, তার মানে এই যে পয়সা পাইনি বলে মন থেকে তার চিকিৎসা করিনি। আমার মা তো খুব লোভী হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে দেখা যাক, হতে পারে যে বাচ্চা হয়ে যাবে, হতেই পারে। আনন্দের যায় চিকিৎসা করল, কিন্তু তার কোনো লাভ হলো না। সে বলল এমনি নিজের মায়ের সবসময় প্রশংসা করতে।
আমি তো কোনো লাভ পেলাম না, কিন্তু তোমার না খুব ভালো মানুষ, উনি বলেছেন যে যখন ভগবান চাইবে তখনই বাচ্চা হবে। আজকাল তো এরকমই অবস্থা, 1 মাস যদি বাচ্চা না হয়েছে তো নানা রকম কথা বলা শুরু করে দেয় লোকেরা। আমিও চিন্তায় পড়ে গেলাম, কেন বিয়ে হয়েছে আমারও 8 মাস হয়ে গেছে। আর আমার সেই শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে বলল যে তোমার মা তো তোমার চিকিৎসা করতে পারে, বা তুমি তার থেকে পরামর্শ নিতে পারো। উনি বললেন যে দেরি করো না, তোমার আবার আমার মতো অবস্থা না হয়। কেননা তারপর কিন্তু আর এই বাড়ির লোকেরা তোমাকে আর ক্ষমা করবে না। আমি তো এই বাড়ির সদস্য, তারপরেও আমার পেছনে কত কথা তারা বলতো। আর তুমি তো পরের বাড়ির মেয়ে, তাহলে তোমাকে নিয়ে না জানি তোমার শাশুড়ি কি কি বলবে, কি কি করবে। আমি এরপর খুব বেশি চিন্তায় পড়ে গেলাম। কেননা এখনও তো এত দেরি হয়নি, এমন কিছু এখন থেকেই আমার শাশুড়ি বেশ কিছু কথা বলতে লাগল। সে বলতে লাগল এতক্ষণে তো এই বাড়িতে খুশির খবর চলে আসার কথা। ভবানী ভালো করুক, নন্দিনী 4 বছর ধরে চিকিৎসা করেন কিন্তু কিছুই হলো না, তা মাত্র 8 মাস হয়েছে, দেখা যাক না কি হয়। আমি এদের সবার কথায় আর আচরণে ব্যবহারে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি আমার বড় শাশুড়িকে না বলেই ডাক্তারের কাছে চলে গেলাম আর চেক আপ করালাম। উনি পরীক্ষা করার জন্য বলল আর বলল যে 2 দিনে তুমি রেজাল্ট জেনে যাবে। আমি বললাম যে টেস্টের রিপোর্ট নিতে আমি আসতে পারব না, আপনি এক কাজ করবেন, আমাকে ফোনে রিপোর্ট পাঠিয়ে দেবেন। উনি বললেন ঠিক আছে, আমার নাম্বার নিয়ে নাও। ডাক্তাররা ভীষণ ভালো ছিল, বুঝে গিয়েছিল যে আমি বারবার লুকিয়ে লুকিয়ে বের হতে পারব না। এই 2 দিন আমি যে কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমি জানি। 2 দিন পরে ডাক্তারের ফোন আসলো আর উনি আমাকে রিপোর্ট বললেন। উনি বললেন আপনার সমস্যা আছে আর আপনি কখনো মা হতে পারবেন না। আমার আপনাকে এটাই বলার যে আপনি কোনো ছোটখাট চিকিৎসা কুড়িয়ে কোনো ওষুধপত্র গিয়ে নিজের শরীর বানিয়েছে জীবন নষ্ট করবেন না। তার বদলে আপনি টেস্ট টিউব বেবির মাধ্যমে বাচ্চা জন্ম দিতে পারেন। আর টেস্ট টিউব বেবির চিকিৎসা এতটা সহজ না, তাতে অনেক পয়সা লাগে। কিন্তু ডাক্তারের বলার ছিল যে প্রথম তুমি এখন যুবতী, আর এখন তোমার বিয়ের প্রথম দিন, এখন তো সবে শুরু, তোমার বল রাজি হয়ে যাবে পরে তোমার বলে, তাই ভাববে যে লাখ টাকা খরচ করে এমন চিকিৎসা করিয়ে যেখানে 4 শূন্য মাত্র ঠিক হয় আর যার কোনো গ্যারান্টি নেই সেটা কুড়িয়ে কি হবে। এজন্য ছেলেরা লাখ টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে করে নেয় আর প্রত্যেক বছর তারা বাচ্চা জন্ম দেয়। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। আমি সারারাত কেঁদেছিলাম। বর জিজ্ঞাসা করলে বলে দিলাম যে কিছু হয়নি। হ্যালো তো ভালো বন্ধুরা, গল্প করতে করতে আমরা চলে এসেছি একদম শেষের দিকে। তো আমি তোমাকে কেউ বলেছিলাম আমি আমার ফোন নাম্বারটি তোমাদের কেটে দেব, তো আমার ফোন নাম্বারটির মধ্যে প্রথমে এবং মাঝখানে আমার শেষের ফোনের ফোন নাম্বার ডিলিট করলে আর 26 তোমরা চলে আমাকে নাম্বারে কল করতে পারো। আমি তোমাদের সাথে কথা বলবো এবং পরবর্তীতে আবারও আরেকটি গল্প নিয়ে আসছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকল